আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিনীদের হামলায় যখন ইরানের দক্ষিণ অঞ্চল ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত এবং ইরানের হামলায় যখন আরব দেশগুলো নিঃশ্বাস নিতে পারছে না, ঠিক সেই মুহূর্তে মার্কিন বিমানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে বসলো ইসরায়েল। ব্যাপারটা কেমন না? যখন ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে ইরানের উপরে আক্রমণ করছে, ঠিক সেই সময়ে ইসরায়েল মার্কিন বিমানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে বসলো। আসলে ঘটনাটা কি? এই দ্বন্দ্ব কোন লেভেলে পর্যন্ত যেতে পারে? কোন লেভেল পর্যন্ত এই দ্বন্দ্ব যেতে পারে? কারণ হচ্ছে এই নিষেধাজ্ঞার পরপরই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ভিন্ন রকম একটা হুমকি দিয়েছে। তার সেই হুমকি, নেতানিয়াহুর এই অঞ্চল নিয়ে যে পরিকল্পনা, যে বিশাল পরিকল্পনা, তার সেই কি বলে গ্রেটার ইসরায়েল, তারপরে হচ্ছে এই অঞ্চলকে ডিজাইন করা, এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় মোটামুটি একটা বড় ধরনের ধাক্কা। দেখুন, যার কাছ থেকে সে সবচাইতে বেশি সাপোর্ট পাবে, সাপোর্ট পাওয়ার জন্য বসে আছে, সাপোর্ট পাচ্ছিল, যেই আমেরিকার সামরিক বিমানগুলো ইসরায়েলের জন্যই কাজ করে এখানে, সেই আমেরিকার বিমানগুলোর উপরে ইসরায়েল নিষেধাজ্ঞা দিচ্ছে। আবার সেই আমেরিকায় ইসরায়েলকে বলছে তুমি এইগুলো করতে পারবে না। বিষয়টা কি, ওইদিকে আসছি, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে ছোট ছোট কিছু ঘটনা বলে নেই। ছোট ছোট ঘটনার মধ্যে অন্যতম একটা হচ্ছে, আমি তুরস্কে আছি আজকে 15 জুলাই 2026 সাল। আজ থেকে ঠিক 10 বছর আগে তুরস্কে বর্তমান রাষ্ট্রপতি এরদোগানকে এবং এরদোগানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এরদোগানকে হত্যা করতে দেশের মধ্য থেকে সামরিক এবং বেসামরিক দুটো গ্রুপ একত্রে একটা সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করে। সেই অভ্যুত্থান ঠেকিয়ে দিতে তখন এরদোগান, তার রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষ রাস্তায় নামে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বের কাছে তারা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। গণতন্ত্র রক্ষার, রাষ্ট্র রক্ষার, রাষ্ট্রপতিকে রক্ষার, সরকার রক্ষার লড়াইয়ে নামে আবাল বৃদ্ধ বনিতা সবাই। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা সবার আগে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে এবং যুদ্ধ বিমানের সামনে বুক পেতে দেয়। পিছিয়ে থাকে না সেকুলাররাও। দেশ এবং রাষ্ট্র বলতে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তখন সেই অভিযানকে নস্যাৎ করে দেয়। শত শত মানুষ নিহত হয়, বেঁচে যায় তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান, টিকে যায় তার সরকার, টিকে থাকে তুরস্ক। টিকে থাকে তুরস্ক এজন্য বলা হচ্ছে যে সেই সময়ে যে সামরিক অভ্যুত্থান, যেই কালো রাতটি ছিল, সেই 14ই জুলাই বা 14 এবং 15ই জুলাইয়ের মাঝখানের যে কালো রাত, সেই রাতটিতে সেই সামরিক অভ্যুত্থানটি এমন একটা গোষ্ঠীর প্ররোচনায় করার চেষ্টা করা হয়েছিল, যেই গোষ্ঠীটি তখন ক্ষমতায় আসলে হয়তো তুরস্ক আজকে যেই জায়গাতে এসেছে, যেই আইডিওলজি, যেই রাষ্ট্রীয় দর্শন, যেই বৈশ্বিক দর্শন নিয়ে আজকে কাজ করছে, সেটা হয়তো পুরোপুরি উল্টে যেত। ধারণা করা হয় এখনো পর্যন্ত যে সেই সামরিক অভ্যুত্থানের পেছনে তখন পশ্চিমা বড় একটা মদদ ছিল। ইসরায়েল, আমেরিকা সরাসরি সেখানে কাজ করেছিল তাদের বিভিন্ন ধরনের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে। সেই সামরিক অভ্যুত্থান নস্যাৎ করার 10ম বছর বা 10তম বর্ষপূর্তি আজকে। এটাকে স্মরণ করলাম এজন্য যে এ থেকে বিভিন্ন দেশ, জাতি, গোষ্ঠীর বিভিন্ন ধরনের শিক্ষা নেয়ার আছে। আপনার রাষ্ট্রপ্রধান, আপনার রাষ্ট্র যতই আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কখনো যাবেন না। যখন রাষ্ট্র হুমকির মুখে পড়বে, তখন দিন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে রাষ্ট্র রক্ষায় কাজ করতে হবে। কারণ রাষ্ট্র রক্ষা হলে আপনার রাজনীতি থাকবে, রাষ্ট্র রক্ষা হলে আপনার অর্থনীতি থাকবে, রাষ্ট্র রক্ষা হলে আপনার সমাজ থাকবে, পরিবার থাকবে, আপনি থাকবেন। রাষ্ট্র রক্ষায় এই ধরনের দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলার পরে আমরা আমাদের আজকের মূল আলোচনায়
ফেরত আসি। মূল আলোচনাটা ছিল যখন ইরান এবং আমেরিকা একে অপরের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে, আমেরিকা হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে। ইরান আগেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আমেরিকা তার সেই পুরান কৌশলে আগাচ্ছে কি, যে আমিও হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম, শুধু ইরানের নাম আসবে কিসের জন্য? হরমুজ প্রণালী ইরান যখন খুলে দেয় বলে আমিও খুলে দিলাম, শুধু ইরানের নাম আসবে কেন? আমিও তো সেখান থেকে একটু ক্রেডিট পাবো। এটা হচ্ছে। অন্যদিকে এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান সাগর এর তীরবর্তী ইরানের যতগুলো শহর আছে, বন্দর আছে, মোটামুটি সবগুলোতে আমেরিকা গত 4-5 দিন ধরে আক্রমণ চালাচ্ছে এবং সেই আক্রমণে কয়েক ডজন ইরানি নিহত হয়েছে, এদের মধ্যে ইরানের সৈন্যরাও আছে। ইরানের সামরিক বাহিনীর কিছু ঘাঁটিতে গত রাতেও আক্রমণ করেছে আমেরিকা। এখন এই আক্রমণে ইরান পাল্টা আক্রমণ করছে এই অঞ্চলে, অর্থাৎ কাতার, কুয়েত। কাতারে হয়তো খুব 2 দিন ধরে আক্রমণ হচ্ছে না, কিন্তু এর বাইরে কুয়েত, ওমান, তারপরে হচ্ছে সৌদি আরব, আমিরাত, এই সমস্ত জায়গায়, জর্ডান, এসব জায়গার আমেরিকার ঘাঁটিতে ইরান আক্রমণ করছে। একটা প্রশ্ন বারবার আসে যে ইরান এই সমস্ত জায়গায় আক্রমণ করলো কেন, ইসরায়েলে আক্রমণ করছে না? এই প্রশ্নটা আসছে। এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত দেওয়া সম্ভব, সেই দিকে আজকে যাব না। আজকে যে জায়গাটাতে যাব, যে এরকম আক্রমণ করার সময়, এই ধরনের আক্রমণ করার সময় আমেরিকার দরকার হচ্ছে দুটো জিনিস। একটা, এই দেশগুলোকে রক্ষা করা ইরানের আক্রমণ থেকে। কোন দেশগুলোকে? আরব দেশগুলোকে রক্ষা করা। দ্বিতীয় হচ্ছে ইরানের উপরে পাল্টা আক্রমণ করার জন্য তার যুদ্ধ বিমানকে ফুয়েল দিবে, যুদ্ধ বিমানকে জ্বালানি দেবে, সেরকম রিফুয়েলিং বিমান সাপ্লাই দেওয়া। এখন ইরান এইসব দেশের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণের মাধ্যমে আমেরিকাকে এই শিক্ষাটা দিয়েছে যে আরব দেশগুলোর কোনো ঘাঁটিতে তোমার বিমানগুলো নিরাপদ না। আমরা জানি কুয়েতে, একেবারে কুয়েত হচ্ছে ইরানের সবচেয়ে কাছের রাষ্ট্র, কুয়েতে আমেরিকার অনেকগুলো রিফুয়েলিং বিমান ছিল এবং সেখান থেকে প্রায় 7-8টা বিমান ধ্বংস হয়েছে ইরানের আক্রমণে। এরপর থেকে ওখানে সে রিফুয়েলিং বিমান রাখতে পারছে না। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরানের যে সীমান্তবর্তী, মানে পারস্য উপসাগরের যে সীমা, সাগর সীমার যে সমস্ত শহর আছে, ওই সমস্ত শহরে আমেরিকা এই বিমানগুলোকে রাখতে পারছে না। এখন এই বিমানগুলোকে রাখার বর্তমানে আমেরিকার একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েল আমেরিকার এই বিমানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার বিমানের উপরে, যে আমেরিকা ইসরায়েলে নতুন করে রিফুয়েলিং বিমান নিয়ে আসতে পারবে না। ব্যাপারটা কেমন বলেন তো? যে ভাই, তোর জন্য করলাম চুরি, তুই বলো চোর। ঘটনাটা কি, তাই না? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমেরিকার সাথে ইসরায়েলের কিছু কিছু বিষয় চুক্তি আছে। বাইরে এইগুলো স্পষ্ট দেখা যায় না, কিন্তু বাইরে আমরা জানি যে আমেরিকা ইসরায়েল সব ক্ষেত্রে হচ্ছে একে অপরকে একেবারে চোখ বন্ধ করে সাপোর্ট দিবে, কিন্তু সেটা হয় না। তাদের উভয়ের স্বার্থ যেখানে একত্র হয় সেখানে তারা চোখ বন্ধ করে ঝাঁপাইয়ে পড়ে, কিন্তু দুইজনের স্বার্থে যখন আঘাত লাগে, পরস্পর বিরোধী জায়গায় যায়, তখন আমেরিকার চেয়েও ইসরায়েল সরাসরি ইউটার্ন নেয়। আমেরিকা না নিলেও ইসরায়েল ইউটার্ন নেয়। ইসরায়েলের কথা হচ্ছে, এই দুনিয়াতে আমি ছাড়া আমার নিজের স্বার্থের জন্য আর কাউকেই আমি হচ্ছে তোয়াক্কা করব না। এখন আমেরিকা ইসরায়েলের মধ্যে একটা চুক্তি আছে যে ইসরায়েলের রাজধানীতে তেল আবিবে বেন গরিয়ন বিমানবন্দর, যেটা সামরিক না বেসামরিক বিমানবন্দর, সামরিক বিমানবন্দর না, ধরুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা কি, সেখানে কোনো যুদ্ধ বিমান থাকবে না, সেখানে থাকবে হচ্ছে বাণিজ্যিক বিমান, যাত্রীবাহী বিমান, মানুষজন বিভিন্ন দেশে যাবে। এখন ইসরায়েলের ওই যাত্রীবাহী বিমানবন্দরে আমেরিকার 20টা ট্যাঙ্কার বিমান রাখতে পারবে। এটা হচ্ছে ইসরায়েল আমেরিকার মধ্যে চুক্তি। এখন 20টা ট্যাঙ্কার বিমান রাখার মতো জায়গা সে ওই বিমানবন্দরে দিয়েছে এবং তার কথা হচ্ছে 20টার বেশি এখানে রাখলে আমি যাত্রীবাহী বিমান ওড়াতে পারছি না। আর আমেরিকার কথা হচ্ছে, আমি এই যে হামলাগুলো চালাচ্ছি এখন, সেজন্য তোমার এই বিমানবন্দরে আমার 20টা না, আমার আরো অন্তত 20টা, অর্থাৎ টোটাল 40টা ট্যাঙ্কার বিমান, রিফুয়েলিং বিমান রাখা দরকার। এই রিফুয়েলিং বিমান এবং যাত্রীবাহী বিমান আর হচ্ছে যুদ্ধ বিমানের মধ্যে পার্থক্যটা আমি একটু পরে বলবো। তো এ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব। আমেরিকা সেখানে জোর করে বিমান পাঠাচ্ছে। জোর করে বিমান পাঠানোর কারণে ইসরায়েলের যাত্রীবাহী বিমানগুলো ঠিকমতো উড়তে পারছে না। যাত্রীবাহী বিমান অনেক ক্যান্সেল করতে হচ্ছে, যাত্রীদের টিকিট ক্যান্সেল করতে হচ্ছে। এখন ইসরায়েলের কথা হচ্ছে,
এই সামারের ছুটিতে আমার অনেক ইসরায়েলি নাগরিক দেশের বাইরে যাবে, তাদেরকে দেশের বাইরে বের করে দেওয়া দরকার। হ্যাঁ, তারা রিল্যাক্সে যাবে, তারা হচ্ছে এখন ইসরায়েলের মধ্যে যে আক্রমণ পাল্টা আক্রমণ আবার হতে পারে সেগুলো থেকে নিরাপত্তার জন্য তারা বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছে, তাদেরকে বের করে দরকার। এখন আমি যদি বিমান ঠিক মতো এখান থেকে উড়াতে না পারি তাহলে ওই যুদ্ধ মুদ্ধ আমার দরকার নেই। এটা হচ্ছে ইসরায়েলের পর্যটন মন্ত্রী অথবা যোগাযোগ মন্ত্রীর কথা। এখন এই যোগাযোগ মন্ত্রী এটাকে নিয়ে এসে বলছে যে আমেরিকার সাথে আমার 20টা বিমান ছিল, 20টার বাইরে কোনো বিমান এখানে নামতে পারবে না, আমি নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। এখন আমেরিকার সমস্যা হচ্ছে এই বিমানগুলো সে অন্য কোনো দেশে নিয়ে রাখার সাহস পাচ্ছে না, কুয়েতে রাখার সাহস পাচ্ছে না, বাহরাইনে, কাতারে, এই সমস্ত দেশে রাখার সাহস পাচ্ছে না। কারণ হচ্ছে এই বিমানগুলো টার্গেট হয়, আক্রমণ হয়। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমেরিকা এই বিমানের জন্য কেন ওই বিমানবন্দরটা কি হচ্ছে টার্গেট করতেছে, ওই বিমানবন্দরেই কেন রাখতে হবে? ইসরায়েলের যোগাযোগ মন্ত্রীর কথাও এটা যে এই বিমানবন্দর কেন লাগবে, তুমি ভাই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যাও, তার সাথে তুমি আলাপ করো, তার আগামী নির্বাচন আসছে, নির্বাচনে তো আমরা যার যার মতো করে নির্বাচন করবো, প্রতিরক্ষা মন্ত্রী সে জিতলে জিতলো, ওই যে বেন গবির সে জিতলে জিতলো, হারলে হারলো, আমার যার যার আখের গোছাতে হবে। তুমি যাও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে গিয়ে হচ্ছে আলাপ করো, তার যে সমস্ত হচ্ছে সামরিক ঘাঁটি আছে সেগুলোতে রাখো, নেভাতিমে তার সামরিক ঘাঁটি আছে, তারপরে হচ্ছে আরো কয়েক জায়গায় তাদের সামরিক ঘাঁটি আছে, সেগুলোতে রাখো। এখন আমেরিকার কথা হচ্ছে আমার এই যে বিশাল দৈত্যাকার বিমান, এই বিমানগুলো ওই সামরিক ঘাঁটিতে সহজে রাখা এবং সহজে ওঠার মতো তাদের রানওয়ে নাই, তাদের যে রানওয়ে এবং এই বিমান রক্ষার যে সমস্ত সিস্টেম সেটা যথেষ্ট না। এখন আসেন তাহলে এই সামরিক বিমানের সাথে অর্থাৎ এই রিফুয়েলিং বিমানের সাথে একটা যুদ্ধ বিমানের মানে তুলনা করি। একটা যুদ্ধ বিমান হচ্ছে ধরেন F-16 যুদ্ধ বিমান, যদি বলি F-16 একটা যুদ্ধ বিমান, গড়ে পড়তা হচ্ছে একটা যুদ্ধ বিমান 50 মিটার লম্বা। একটা রিফুয়েলিং বিমান হচ্ছে 170 মিটার লম্বা, অর্থাৎ একটা যাত্রীবাহী বিমান, বিশাল যাত্রীবাহী বিমান এরকম মনে করেন। একটা যুদ্ধ বিমান যতটা প্রশস্ত, একটা রিফুয়েলিং বিমান তার চেয়ে অনেক অনেক বেশি প্রশস্ত। 50 মিটার বলছি, সরি ভুল বলছি, দৈর্ঘ্যের কথা বলি। একটা F-16 যুদ্ধ বিমান হচ্ছে 50 ফুট লম্বা, আর একটা রিফুয়েলিং বিমান ধরুন KC-46 যেটা অথবা অন্য ধরনের রিফুয়েলিং বিমান, তারা হচ্ছে 165 ফুট লম্বা। অর্থাৎ লম্বায় একটা রিফুয়েলিং বিমানের জায়গায় 3টার বেশি যুদ্ধ বিমান এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। ডানার প্রশস্ততা যদি বলা হয়, যুদ্ধ বিমানের ডানাগুলো থাকে ছোট এবং তির্যক, চওড়া মাত্র 32 ফুট, আর একটা রিফুয়েলিং বিমানের ডানা হচ্ছে বিশাল, চওড়া হচ্ছে 165 ফুট। অর্থাৎ একটা রিফুয়েলিং বিমান লম্বায়ও যতটুকু, তার চওড়াও হচ্ছে প্রায় ততটুকু। আবার একটা রিফুয়েলিং বিমানের ওজন হচ্ছে 200 টন, একটা যুদ্ধ বিমানের ওজন হচ্ছে 20 থেকে 25 টন। তো এই হিসাবগুলো করলে একটা রিফুয়েলিং বিমানের জায়গায় 8 থেকে 10টা যুদ্ধ বিমান বসানো যায়, মানে সব দিক হিসাব করলে, যে আকারের দিক থেকে একটা রিফুয়েলিং বিমানের আকার অন্তত 8 থেকে 10টা যুদ্ধ বিমানের সমান। এখন এই বিমানগুলোকে মানে 5টা-7টা বিমান যদি আপনি একটা সামরিক ঘাঁটির যে বিমানবন্দরগুলো আছে, সেনাবাহিনীর বিমান বাহিনীর যে বিমানবন্দর, সেখানে দিলে তারা উঠতে পারবে না। এখন একদিকে আমেরিকার এই বিমানগুলো দরকার এই অঞ্চলে রাখা, অন্যদিকে ইসরায়েল বলছে এখানে রাখতে পারবে না। তাহলে সমস্যাটা কি, ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমেরিকা এখন যে ইরানের উপরে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে, এই হামলা চালানোর সময় তো এর তো রিফুয়েলিং বিমান দরকার। তার মানে কি, তাহলে কি এখন বলবেন যে ইসরায়েল তলে তলে ইরানের পক্ষে কাজ করতেছে? বলা যায় না এটা, যে ইসরায়েল তলে তলে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে কাজ করতেছে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে দ্বন্দ্বের আঘাত, আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা। আমেরিকার সাথে ইসরায়েলের যে বিভিন্ন সময় দ্বন্দ্বগুলো ছিল এই গত কিছুদিন ধরে, যে তুমি ইরানের উপরে আক্রমণ করতেছো না, আবার আমরা এখানে রিফুয়েলিং বিমান রেখে ভাব দেখাচ্ছ, যাও ইরানের উপরে আক্রমণ করো, তারপর আমি ভাইবে দেখি যে এখানে রিফুয়েলিং বিমান রাখা যাবে কিনা। আমেরিকাও দৌড়ে গেছে, ঠিক আছে ইরানের উপর আক্রমণ করি ভাই, একটু ঠান্ডা থাক। কিন্তু ট্রাম্প আবার এইখানে ইসরায়েলের উপরে ব্যাপক পরিমাণে প্রেসার ক্রিয়েট করতেছে। কি বলছে, গত পরশুদিন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে
মার্কিন প্রেসিডেন্ট বলছে, এই নেতানিয়াহু, তোমার সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে, সিরিয়া থেকে সরে যাও, সিরিয়া আমার জায়গা, ওইখানে আমি খেলবো, ওখানে তুমি খেলতে পারবে না, তোমারে আমি যেটুক দিছি সেটুক নিয়ে খেলো। ট্রাম্পের সহজ কথা। তুমি সিরিয়ায় থাকলে আমি এই অঞ্চল নিয়ে যেই সমস্ত হচ্ছে পরিকল্পনা করতেছি, অমুক জায়গায় আমার কোম্পানি হবে, সমুক জায়গায় আমার কোম্পানি হবে, সিরিয়ার এই জায়গায় আমার কোম্পানি যাবে, সিরিয়ার ওই ঘাটিতে আমার কোম্পানি যাবে, সিরিয়ার সেই কি বলে তেলের খনিতে আমার কোম্পানি যাবে, এই যে এত বিশাল পরিকল্পনা। তারপরে হচ্ছে ইরাক নিয়ে তাদের পরিকল্পনা আছে, সিরিয়াকে দেখিয়ে তারা ইরাক নিয়েও পরিকল্পনা করতেছে আমেরিকা। সিরিয়াকে দেখিয়ে ইরাক নিয়ে কি পরিকল্পনা, সিরিয়াকে যেরকম ভাবে তারা পুরো ইরানের হাত থেকে মুক্ত করেছে যদি বলা যায়, অথবা ইরানের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, যেটাই বলেন, ঠিক একইভাবে ইরাককেও ইরানের হাত থেকে পুরোপুরি সরিয়ে নিতে চায়। এটা নিয়ে আজকে ইরাকের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছে এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছে। দেখেন, ইরাকের প্রধানমন্ত্রী বৈঠক করবে কার সাথে? সর্বোচ্চ আমেরিকার প্রেসিডেন্টের সাথে, অথবা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ভাইস প্রেসিডেন্টের সাথে। সে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করবে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী। তো এই যে জিনিসগুলো চলছে এবং ইরাক নিয়ে যে কিছু খেলা চলছে, সেটা তো হয়তো এর আগে বলি নাই বা বলেছি, আপনাদের হয়তো মনে থাকতে পারে, যে ইরাককেও ইরানের বলয় থেকে বের করে নিতে চায়। এখন ইরাককে ইরানের বলয় থেকে বের করে নিতে চাইলে সিরিয়ায় তারা একটা নিরাপত্তা দিচ্ছে, সিরিয়াকে রক্ষা করছে, সিরিয়ায় কোনো সমস্যা নাই, ইরানের বলয় থেকে বের হওয়ার পরে সিরিয়া ভালো আছে, সিরিয়ার উপরে কোনো আক্রমণ হচ্ছে না, এটা দেখানো দরকার। আমেরিকার কথা হচ্ছে, এই নেতানিয়াহু, তুমি সিরিয়া থেকে উঠে যাও, তুমি লেবানন থেকে উঠে যাও, আমি ওই অঞ্চলে খেলবো। এখন নেতানিয়াহুর কথা হচ্ছে, তুমি এই অঞ্চলে খেলবা, তাইলে আমি কে? এত বছর ধরে যেই আমার জন্য এখানের সবকিছু ডিজাইন করা হলো, সেই আমাকেই তুমি সরিয়ে দিচ্ছ, ঘটনাটা কি? ওকে, ঠিক আছে, দিবা সরিয়া, তোমার বিমান এখানে আমি রাখতে দেবো না, ওইখানে বসে বসে তোমার হচ্ছে বিমান, ওই যুদ্ধ বিমান ওইখানে পড়বে, উঠতে উঠতে যে ফুয়েল শেষ হয়ে যাবে, পড়বে, আমার সমস্যা কি? এরকম একটা ব্যাপার। এখন এই দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বে ইরান কি খেলাটা খেলছে, জায়গাটা হচ্ছে এখানে। ইরানের এখানে খেলা আছে কিনা? অবশ্যই খেলা আছে। ইরান ইসরায়েলে আক্রমণ করছে না আপাতত, ঠিক আছে, ইসরায়েলে আক্রমণ করছে না, কিন্তু ইরানের আশেপাশের যে দেশগুলো আছে সেই সমস্ত দেশকে সে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে না। অর্থাৎ ওই সমস্ত দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে না। আমেরিকা কুয়েতে যে আক্রমণটা হলো এবং সেই আক্রমণে যে আমেরিকার 10-12 জন সৈন্য নিহত হলো, সেই নিহত সৈন্যদের পর থেকে, সেখান থেকে আহত হয়ে বেঁচে যাওয়া সৈন্যদের যে বিভীষিকাময় তাদের যে বক্তব্যগুলো, যে ওইখানে আমরা যেটা দেখেছি সেটা আমরা কল্পনাও করি না, চোখে সহজেই দেখেছি। যখন তাদের কথা হচ্ছে, যখন কুয়েতে আক্রমণ হলো, আমাদের ঘাঁটিতে আক্রমণ হওয়ার পরে আমি 2 জন সৈন্যকে টেনে বের করলাম, যাদের একজন মারা গেছে, একজন হচ্ছে আহত, তার গা থেকে রক্ত পড়ছে, আমি বসে আছি যে হচ্ছে অ্যাম্বুলেন্স আসবে, কিসের অ্যাম্বুলেন্স, কোথায় কি? আমি খালি দেখি ধোয়া আর ধোয়া, আর কিছু দেখি না চোখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। তো যেই সমস্ত দেশে আমরা এত বছর ধরে ওখানে থেকে, হ্যাঁ, তাদের নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছি, সেখানে আমরা দেখি খালি মৃত্যু আর মৃত্যু, তাই সেখানে থেকে আমার লাভটা কি? এরকম একটা ব্যাপার। তো আমেরিকা এই অঞ্চলে যে সৈন্যদেরকে পাঠায়, কিছু সৈন্য সরাসরি যুদ্ধ করে, ধরেন যুদ্ধ বিমান, ওরা এটা করে সেটা করে, তাদেরকে একটা জিনিস আমেরিকা নিশ্চিত করতে হয়, সেটা হচ্ছে তুমি এই অপারেশনের বাইরে, অপারেশন চলাকালীন সময় তুমি অপারেশন করবে, এর বাইরে তুমি 5 স্টার হোটেলে থাকবা, 7 স্টার হোটেল থাকবা, সেই নিরাপত্তা আমি দেবো। এটা হচ্ছে আমেরিকার কথা। ইরান ওই মাঝে মাঝে আক্রমণ করে না দুবাইয়ের 5 স্টার হোটেলে, কাতারের 5 স্টার হোটেলে, এমনি এমনি না। ইসরায়েলে পর্যন্ত যে ইসরায়েলের রাজধানীতে আমেরিকার সামরিক ঘাঁটিটা করেছে, ওই যে বিমানবন্দর, বেন গুরিয়ন বিমানবন্দরে, এর কারণ হচ্ছে আমেরিকার সৈন্যরা ইসরায়েলের ওই মরুভূমিতে গিয়ে, ওই নেভাতিমে গিয়ে, তারপরে হচ্ছে ইয়াতে গিয়ে, কি বলে, অন্য যেই সমস্ত যে ঘাঁটিগুলো আছে সেই সমস্ত ঘাঁটিতে গিয়ে তারা থাকতে চায় না, সে সমস্ত ঘাঁটিতে গিয়ে তারা থাকতে চায় না। এর কারণ হচ্ছে ওই সমস্ত ঘাঁটিতে, ইসরায়েলের ওই সমস্ত ঘাঁটিতে বা ঘাটির আশেপাশে ওইরকম 5 স্টার লাক্সারি জীবনযাপন করার সুযোগ নাই, সেখানে গিয়ে থাকতে হয় ইসরায়েলের সেনাদের সাথে মরুভূমির মধ্যে বা ওই সামরিক ঘাটিতে তাদের যতটুকু ফ্যাসিলিটিস আছে সেটার মধ্যে। আবার আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই সমস্ত ঘাটিগুলো কিন্তু প্রায়
হুথি এবং হিজবুল্লাহ টার্গেটে পরিণত হয়। যেমন ধরুন কোন কোন ঘাঁটি, যে ঘাঁটিগুলোর কথা যদি সামনে আসে, নেভাতিমের যে ঘাঁটি, ইসরায়েলের নেভাতিমের ঘাঁটি, তারপরে হচ্ছে রামাত ডেভিডের যে সমস্ত রামাত ডেভিড নামের যে সামরিক ঘাঁটি আছে, সেগুলো বিভিন্ন সময় হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের টার্গেটে পরিণত হয়েছে। এই সমস্ত ঘাঁটিতে অতীতেও রকেট এবং ড্রোন হামলা হয়েছে, ড্রোন হামলার চেষ্টা হয়েছে, হামলা হয়েছে। এই ঘাঁটিগুলোতে বিপুল পরিমাণে বিস্ফোরক জ্বালানি ভর্তি থাকায় মার্কিন বিমানগুলো একসঙ্গে রাখা ঝুঁকিপূর্ণ এবং মার্কিন সৈন্যরাও সেখানে থাকতে চাচ্ছে না। তো এই যে ইরান যে কৌশলটা করেছে সেটা কি? সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটিগুলোকে সে ব্যাপক পরিমাণে হচ্ছে দৌড়ের উপর রেখেছে। দৌড়ের উপর রাখার কারণে মার্কিন সৈন্যরা, মার্কিন বিমান বাহিনী এবং সেন্টকম এই সমস্ত জায়গায় মার্কিন এই ধরনের বিমানগুলোকে রাখতে চাচ্ছে না। আবার ইসরায়েলও এখন যে প্রেসারে আছে তার মধ্যে সে এই বিমানগুলোকে তার সামরিক ঘাঁটিতে রাখতে পারছে না। এখন আমেরিকা আছে বড় ধরনের এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে। গেল, এই ঝামেলার কথা এখানে রাখি। এই ঝামেলা নিয়ে আরো অনেক কথা বলা যায়, কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইরানের এই যে যুদ্ধ বা ইরানের এই পাল্টা কৌশল, এটা অনেকটাই এখন কাজে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন ইসরায়েলে আক্রমণ করে না, সব জায়গায় আক্রমণ করে, কেন করে না? এই প্রশ্নের উত্তর সত্যি কথা বলতে আমার জানা নাই। তবে যতটুকু বোঝা যায় সেটা হচ্ছে যে ইরান তার কাছে যেই সমস্ত অস্ত্র আছে সেগুলোকে সে এই আরব দেশগুলোকে চাপে রাখার জন্য এই কাজটা করছে, আরব দেশগুলোকে চাপে রাখার জন্য। কেন আরব দেশগুলোকে চাপে রাখা? কারণ হচ্ছে আরব দেশগুলো যদি চাপে থাকে, আরব দেশগুলো আমেরিকাকে চাপ দিবে যে ভাই আমি আর সহ্য করতে পারছি না, তুমি হচ্ছে যুদ্ধ বন্ধ করো। দেখুন, এখানে একটা খুব ছোট্ট একটা হিসাব দিই। আমেরিকা আরব দেশগুলোকে বলেছে যে আমি তোমাকে নিরাপত্তা দেব, এবং নিরাপত্তা দেওয়ার জন্য এই আরব দেশগুলো তাদের নিরাপত্তার জন্য ব্যাপক পরিমাণে কি করেছে? ইনভেস্টমেন্ট করেছে, ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছে নিরাপত্তার জন্য এই সমস্ত দেশে। কিরকম বিনিয়োগ করেছে দেখুন। যদি এভাবে বলি যে আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, সবচেয়ে ভালো এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো প্রায় সবগুলো আরব দেশ নিয়েছে। এরপরে হচ্ছে তাদের দেশগুলোতে আমেরিকার সৈন্যরা আছে। শুধুমাত্র এইগুলো যে নিয়েছে তা না, ওইসব দেশে আমেরিকার সৈন্যরা আছে। দেখুন কোন দেশে কতগুলো আমেরিকার সৈন্য আছে। বলে না যে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার 50,000 সৈন্য আছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার 50,000 সৈন্য আছে, এটা বলা হচ্ছে। এই 50,000 সৈন্য 19টা লোকেশনে আছে, 19টা জায়গাতে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কুয়েতে 13,500 সৈন্য আছে। সৌদি আরবে 13,500 আমেরিকার সৈন্য আছে। কাতারে 10,000 আমেরিকার সৈন্য আছে। আরব আমিরাতে 3,000 আমেরিকার সৈন্য আছে। বাহরাইনে 2,700, আরব আমিরাতে 3,500, বাহরাইনে 2,700। ওমানে কয়েকশো সৈন্য আছে। জর্ডানে আছে প্রায় 3,800, ইরাকে আছে 2,500, সিরিয়ায় আছে এখন কত আছে এটা বলা যায় না, সিরিয়া থেকে নিয়ে গেছে। তুরস্কে আছে প্রায় 1,000-এর মতো। এই যে সৈন্যগুলো আছে, সেই সৈন্যদের নিরাপত্তার জন্যই মূলত আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু ওই দেশগুলো মনে করতো যে তাদের দেশের নিরাপত্তার জন্য, এবং তাদের দেশের নিরাপত্তার জন্য তারা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। এরপরে ইসরায়েলের কাছ থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে, চীনের কাছ থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে, রাশিয়ার কাছ থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে তারা। এখন এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধটার হিসাবটা বলি। দেখেন, আমেরিকার লকহিড মার্টিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে যে কোম্পানি, সেই কোম্পানির এক মাসে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার ক্ষমতা কত জানেন? এক মাসে কয়টা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে ওই কোম্পানিগুলো? ওই কোম্পানিটা হিসাব অনুযায়ী, তার হিসাব অনুযায়ী এক মাসে 50 থেকে 60টা, এয়ার ডিফেন্স সিস্টেম বলছি, মিসাইল। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে তো আপনি মিসাইল মারবেন। ধরেন ইরান ড্রোন মারতেছে, শাহেদ ড্রোন মারতেছে, সে মিসাইল মারতেছে। ইরান
মিসাইল মারতেছে, সেটাকে রক্ষা করার জন্য সে এখান থেকে হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল মারতেছে। এখন এই প্যাট্রিয়টের যে প্যাক-3 পিএসি প্যাক-3 মিসাইল সিস্টেম যেটা, সেটার লকহিড মার্টিন মাসে 50 থেকে 60টা মিসাইল উৎপাদন করতে পারে, অর্থাৎ দৈনিক 2টা মিসাইল উৎপাদন করার ক্ষমতা আছে তার। দৈনিক 2টা মিসাইল। একটা মিসাইলের দাম কত? একটা মিসাইলের দাম হচ্ছে তার 3.8 থেকে 4.2, ধরেন $4 মিলিয়ন একটা মিসাইলের দাম। একটা মিসাইলের দাম হচ্ছে $4 মিলিয়ন। এই একটা মিসাইল সে ধরুন শাহেদ ড্রোনকে, ইরান থেকে আসা শাহেদ ড্রোনকে ধ্বংস করার জন্য সে মিসাইলটা মারল। শাহেদ ড্রোনের দাম কত? $20,000। $4 মিলিয়ন খরচ করতেছেন আপনি $20,000। সেটাও সমস্যা না, টাকা আছে আমি খরচ করলাম। আমরা বলি না অনেক সময় আমেরিকার ডলার আছে, সে ডলার সাপ্লায়ার খরচ করলো। কিন্তু এই মিসাইল এবং ইরান থেকে আসা ড্রোন রক্ষা করা, মানে ড্রোন থেকে এই জায়গাগুলোকে রক্ষা করার জন্য আমেরিকার যুদ্ধ চলাকালীন সময় দৈনিক 250 প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করতে হয়েছে। প্যাট্রিয়ট থার্ড, এই সবগুলো মিলে 250 মিসাইল দৈনিক। অর্থাৎ তার 1 মাসের না, তার 6 মাসে তার তৈরি করার, উৎপাদন করার যে ক্ষমতা, সেটা 1 মাসে খরচ করতে হয়েছে। টাকার হিসাবটা আমি এখানে বলতেছি না, বলতেছি আপনার ক্যাপাসিটি। তো এখন এই ক্যাপাসিটিতে সে ওই অঞ্চলে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, ওই দেশগুলোকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, দেশগুলো তাদের নিজস্ব সিস্টেমে চালাচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম রক্ষা করার জন্য ইরানের আক্রমণ থেকে নিজেদেরকে। আবার আমেরিকা তার ঘাঁটি এবং সামরিক বাহিনীর লোকদেরকে রক্ষা করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম চালাচ্ছে। এখন এই পরিস্থিতিতে তার ওই বিশাল বিশাল নাম করা এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল সক্ষমতা কমে গেছে, যে কারণে সে ওই হাকডাক দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও এখন ওই আরব দেশগুলোতে তার এই রিফুয়েলিং বিমান নিয়ে রাখতে পারছে না। জায়গাটা হচ্ছে এখানে, বিষয়টা হচ্ছে এখানে। এখন এই যে রিফুয়েলিং বিমান রাখতে পারছে না, দ্বন্দ্ব চলছে, ইরান এখানে একটা কৌশল খাটাচ্ছে, এগুলো কতদিন চলবে, কোন দিকে চলবে, কিভাবে যাবে, কোন দিকে যাবে, এই জিনিসগুলোকে যুদ্ধের সময় এই জিনিসগুলোকে পুরোপুরি নাটক বলা একটু কঠিন এজন্য যে আপনি নাটক কোন লেভেলে কতটা করবেন। হ্যাঁ, কিছুটা আছে কৌশল, কিন্তু নাটক তো আর আপনি করতে পারবেন না, কৌশল খাটাতে পারেন। হ্যাঁ, ইসরায়েল আমেরিকার বিমানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, নাটক অনেকে বলছে, কিন্তু নাটকটা কিসের জন্য বলেন না? কিসের জন্য এই নাটকটা? একটা হচ্ছে কৌশল, হ্যাঁ ঠিক আছে, আমি এইভাবে কৌশল করতেছি, নাটক সাজে তার কাকে কি করার লাভ কি? আরেকটা হচ্ছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তো এখন স্পষ্ট, সিরিয়াস টাইপের স্পষ্ট। এমনকি এই দ্বন্দ্বে আমেরিকা এবং কতগুলো আরব দেশ একত্রে নেতানিয়াহুকে ক্ষমতার থেকে সরাতে চায়, এই ধরনের খবরও ইসরায়েলি গণমাধ্যম করছে। আরব অনেক দেশ নেতানিয়াহুকে সরানোর জন্য চেষ্টা করছে। এখন নেতানিয়াহু সরালে সেখানে ভালো কেউ আসবে সেটা জানি না, কিন্তু চেষ্টা করছে অনেকগুলো দেশ, এবং মনে করছে যে নেতানিয়াহুকে একটা শিক্ষা দেওয়া দরকার। এখন এই নেতানিয়াহুকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আরব দেশগুলো আমেরিকাকে কতটা ব্যবহার করতে পারবে, এখানে বলতে পারেন যে হ্যাঁ, এখানে একটা কৌশল থাকতে পারে যে হ্যাঁ, আমেরিকায় আরব দেশগুলোর সাথে একত্রে বলতেছে হ্যাঁ আসো খেলি নেতানিয়াহুর বিরুদ্ধে, কিন্তু সে তলে তলে নেতানিয়াহুর সাথে, এখানে বলতে পারেন। কিন্তু এই যে ধরেন বিমানের উপরে নিষেধাজ্ঞা, বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা, এটা স্পষ্ট, এবং এটা নিয়ে দুই দেশের মধ্যে ভালো পরিমাণ দ্বন্দ্ব আছে। শেষ পর্যন্ত এরকম হওয়ার সম্ভাবনা আছে যে আমেরিকা বলবে যে ঠিক আছে ভাই, আমি 20টার বেশি ওখানে রাখবো না, তাহলে তোমার অন্য সামরিক ঘাঁটিগুলোতে আমার 1-2 করে রাখতে দাও। এরকম একটা জায়গা, এরকম একটা ব্যাপার হতে পারে যদি এই যুদ্ধ কন্টিনিউ হয়। আর যদি যুদ্ধ কন্টিনিউ না হয়, আমেরিকা যদি বলে ঠিক আছে ভাই ইরান আমি স্যারেন্ডার, আমি আর এই যুদ্ধ করবো না, ইসরায়েল আমার এমনিতেই হচ্ছে সামনের থেকেও মারছে পিছন থেকেও মারছে, দরকার নাই, আমি আমার মতো করে হচ্ছে এখানে তোমার সাথে একটা চুক্তি করে চলে যাই, যদি সেরকম হয় তাহলে হয়তো
দেখা যাবে যে শেষ পর্যন্ত এটার এই আমেরিকা ইসরায়েলের দ্বন্দ্বটা আর সামনে আগাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে এরা ব্যাপক পরিমাণে একে অপরের উপরে নিজের স্বার্থে চাপ সৃষ্টি করছে। সিরিয়া নিয়ে ইসরায়েলের উপরে যে চাপটা, মানে যে কথা, হ্যাঁ হয়তো ইসরায়েল শুনবে না আমেরিকার কথা, লেবানন নিয়ে যে কথা, হয়তো আমেরিকা ইসরায়েল শুনবে না এই কথাগুলো, কিন্তু এগুলো ভালোভাবে এই অঞ্চলের দেশগুলোকে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার জন্য পথ মুক্ত করে দিচ্ছে। এক দর্শক বলছেন, কুকুরে কুকুরে কামড়া কামড়ি দেখতে চাই না। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংসের পরিমাণ কেমন? খুব বেশি না, ধ্বংসের পরিমাণ ধ্বংস হচ্ছে কিন্তু খুব বেশি না। নাইলে একটা সামরিক ঘাঁটিতে ভাই আপনি 4 মাস ধরে যদি খালি মিসাইল মারেন, বাদ দেন মিসাইল মারেন, খালি ড্রোনে যদি মারেন 4 মাস ধরে, 4 মাসে যদি সেখানে ধরেন কথার কথা দৈনিক 2টা বাদ দিলাম, একটা করেও যদি ড্রোন হচ্ছে পরে সেখানে বিস্ফোরিত হয়, তাহলে তো ওইখানে আর কিছু ওই ঘাঁটিতে আর কিছু থাকার কথা না, না ওই ঘাঁটিতে তো আর কিছু থাকার কথা না। কিন্তু তারপরে ওই সমস্ত ঘাঁটি থেকে ইরানের উপরে আক্রমণ হচ্ছে। ওই সমস্ত ঘাঁটিতে এখনো পর্যন্ত আমেরিকার সৈন্যরা আছে অনেক ঘাঁটিতে। তো এজন্য হ্যাঁ ধ্বংস হচ্ছে, কিন্তু পরিমাণটা এত বেশি না যত বেশি হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মিলাতে হয়। আচ্ছা, আজ মনে হয় আমরা এ পর্যন্ত রাখলেই হবে। ইরানের অস্ত্র কমে গেলে ইসরায়েল ইরানে আক্রমণ করবে বলে মনে হচ্ছে, এটা একজন বলছেন। সৌদি আরবের আবাহ অঞ্চল থেকে দেখছি এখানে প্রতিদিন যুদ্ধ বিমান উঠছে। সৌদি আরবের আবাহ অঞ্চলে তো ইয়া হয়েছিল, গতকালকে আক্রমণ হয়েছিল, হয়তো সেটাও দেখেছেন। যাই হোক, আজ এখানেই রাখছি। রাখার আগে জাস্ট হচ্ছে একটা কথা বলছি কি, গতকাল আল জাজিরার চ্যানেলে ব্রেকিং নিউজ দিয়েছে, ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং F-18 বিমানের হ্যাঙ্গার টার্গেট করেছে। এর সততা সম্পর্কে জানতে চাই। হ্যাঙ্গার টার্গেট করলে হ্যাঙ্গারের মধ্যে যদি বিমান না থাকে তাহলে তেমন কোনো ক্ষতি নাই আর কি। তো যাই হোক, শেষ করার আগে আমাদের কোর্সগুলোর একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাই। সেটা হচ্ছে আমাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আগামী মাসের শুরুতেই চালু হতে যাচ্ছে। এই কোর্সটাকে আমরা একটা ফ্ল্যাগশিপ কোর্স হিসেবে নিচ্ছি, কারণ হচ্ছে তুরস্কের সাথে বাংলাদেশের আগামীতে আরো অনেকগুলো জিনিস আসবে, যেগুলো হয়তো আমরাই ঘোষণা দিব বা বিভিন্ন জায়গা থেকে শুনবেন। সেটার জন্য প্রস্তুতিমূলক এই কোর্সটা আমাদের আসছে এবং এই কোর্সগুলো আমাদের অনেক দিন ধরেই চলছে। ফ্যাক্ট চেকিং কোর্সের ভর্তি চলছে, এআই কোর্সের ভর্তি চলছে এবং জার্নালিজম কোর্সের ভর্তি চলছে। কোর্সগুলোতে ভর্তির জন্য আমি ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেব, আপনারা সেগুলো থেকে দেখে নিতে পারেন। তবে এই কোর্স করানোর সময় এরকম কোনো জিনিস আপনি আপনাদের কাছ থেকে পাবেন না যে আপনাকে এই কোর্স করিয়ে আমরা হচ্ছে একেবারে আকাশে উড়িয়ে দেবো, বিষয়টা সেরকম না। আপনি কোর্স করবেন, আপনি যোগ্যতা অর্জন করবেন, আপনার নিজের যোগ্যতায় আপনি নিজের বর্তমান চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন অথবা যেই কাজে থাকেন, সেখানে আপনি একটা স্কিল যোগ করতে পারবেন এবং আপনি নিজেই ফিল করবেন যে আপনি কতটুকু আগাচ্ছেন। আমাদের স্লোগান হচ্ছে, আমরা আপনি কি হবেন বা কি পাবেন সেটা বলছি না, বরং আমাদের অন্যান্য শিক্ষার্থীরা কি পেয়েছে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়। আপনারা শিক্ষার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বা বিভিন্ন মন্তব্য দেখেছেন, সেগুলো আমরা অনেক সময় নিয়ে আসছি। অনেক সময় হচ্ছে শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তার জন্য, বা অনেক শিক্ষার্থীরা চায়ও না যে ঠিক আছে ভাই আমি আপনার সাথে কথা বলি কিন্তু ভিডিও দেব না, এরকমও হয়। কিন্তু তারপরেও যে সমস্ত শিক্ষার্থী তাদের স্বতঃস্ফূর্তভাবে ভিডিওগুলো দিয়েছেন, আপনারা সেগুলো দেখেছেন, সেখান থেকে আমাদের কোর্সগুলো সম্পর্কে মন্তব্য বা মূল্যায়ন পেতে পারেন। এই কথার মাধ্যমে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।